বধূ সাজে বাবার শিয়েরের পাশে বসে আকুল হয়ে কাঁদছে তিথি। তিথির বাবা রইসুল গাজী ওরফ রসু তার অথর্ব প্যারালাইজড হয়ে যাওয়া বাম হাতটা তুলে মেয়ের মাথায় রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। তার স্ত্রী রমিজা কাঁদতে কাঁদতে এসে স্বামীর হাতটা তুলে রাখলে তিথির মাথার উপর। তিথি বাবার অবশ হাতটা চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রসুর চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। মুখ বাঁকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু প্যারালাইজড হওয়ার কারণে তার কথা গো গো শব্দ ছাড়া কিছুই বোঝা যায় না। অথর্ব প্যারালাইজড হয়ে ছোট ভাইদের অনুগ্রহে যদি না চলতে হতো তবে তিনি কখনোই তিথিকে এখন বিয়ে দিতেন না। কিন্তু এখন এই অথর্ব শরীর নিয়ে ভাইদের কথার বাইরে তো যাওয়া চলে না। অথবা বলা ভালো, তার মতামতের এখন আর কোন মূল্য নাই। যদিও তার ছোট ভাই বলেছে ছেলে আর ছেলের পরিবার খুব ভালো। ছেলেটা দেখতেও সুদর্শন, বাকিটা আল্লাহ মালিক। মেয়ের কপালে সুখ লেখা থাকলে সুখেই থাকবে মেয়ে। নিবিড় দাঁড়িয়ে আছে বিরক্ত মুখে। তার এই সব সার্কাসের ক্লাউন হতে ভালো লাগছে না। গায়ের শেরওয়ানিটা শরীরে কুটকুট করছে। গরমে তার হাঁসফাঁস লাগছে। গ্রাম্য বাজার থেকে কেনা কমদামি শেরওয়ানিটা মোটেও তার লেভেলের না। এই সব সস্তা মানের কাপড় সে কখনোই পরে না। বিয়ে করতে হলে শেরওয়ানি পরতে হবে এমন কোন মিথ আছে নাকি তার জানা নাই। এই বাড়ির বাইরে পা দিয়েই সে শেরওয়ানি খুলে রাস্তায় ছুঁড়ে ফেলবে। এখন আপাতত এখানের নাটক শেষ হলেই শান্তি। মায়ের দিকে বিরক্ত মুখে তাকালো। নিবিড়ের মা সায়রা এবার এগিয়ে গিয়ে পুত্রবধূ তিথিকে জড়িয়ে ধরে টেনে তুললেন। নিবিড়কে তিথির চাচা পরিচয় করিয়ে দিলেন শ্বশুর রইসুলের সঙ্গে। রইসুল মেয়ে ও মেয়ের জামাইকে নতুন জীবনের জন্য চোখের জলে সিক্ত হয়ে অনেক দোয়া করলেন। নিবিড়ের বাবা দিদারুল আহসান উঠোনে দাঁড়িয়ে কথা বলছে গ্রামের একমাত্র মেম্বারের সঙ্গে। মেম্বার তাকে বার ধন্যবাদ জানিয়ে বলছেন, তিনি এই বিপদগ্রস্ত পরিবারটাকে বাঁচিয়ে দিয়েছেন। নইলে রইসুলের মেয়ে যতই সুন্দরী হোক না কেন, কোথাও বিয়ে দিতে গেলে বিয়ের খরচাসহ লাখ টাকার উপহার তো দিতেই হতো। সেখানে দিদারুল সাহেব একটা সুতোও নিতে নারাজ। তার উপর মাত্র কয়েক ঘন্টার নোটিশে ছেলেকে শহর থেকে ফোন করে গ্রামে নিয়ে এসেছেন। ছেলেও মাশাল্লাহ বিনা বাক্য ব্যয় বিয়ে করে নিয়েছে। এমন সোনার টুকরো ছেলে আজকাল কোথায় পাওয়া যাবে? রইসুলের মেয়ে কপাল করে এমন পরিবারের বউ হতে পেরেছে। একক উদ্ধৃতি চিহ্ন। দিদারুল সাহেব সাধারণত নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন না। তবে আজকে তার মেজাজ ফুরফুরে হয়ে আছে বলে কিছু বলছেন না। এমন একটা মেয়েকে তার ছেলের বউ করতে পেরে মনে মনে তিনি বেশ সন্তুষ্ট। গতকাল সকালে বাস থেকে নেমে সিএনজি নিয়ে তিনি নিজ গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ির সামনে গিয়ে সিএনজি থেকে নেমে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন ওনার ওয়ালেট গায়েব। এমন সময় আরেকটা সিএনজি এসে থামল বাড়ির সামনে। একটা মেয়ে দৌড়ে এসে বলল, আঙ্কেল এই ওয়ালেটটা খুঁজছিলেন? তিনি অবাক হয়ে মেয়েটার দিকে চেয়ে মাথা নাড়লেন। তিথি হাত বাড়িয়ে দিলে ওয়ালেট নিজের হাতে নিয়ে প্রশ্ন করার আগেই তিথি বলল, আপনি সিএনজিতে ওঠার সময় ওয়ালেটটা পড়ে গিয়েছিল। পেছনে থেকে আপনাকে অনেক ডেকেছি কিন্তু গাড়ি ছেড়ে দেওয়ায় আপনি শুনতে পাননি। পরে আরেকটা সিএনজি নিয়ে আপনার সিএনজি ফলো করে এসেছি। একক উদ্ধৃতি চিহ্ন। দিদারুল সাহেব তিথির সততায় মুগ্ধ হলেন। সেই সাথে খেয়াল করলেন মেয়েটা বেশ সুন্দরীও বটে। ইয়ে মানে, আঙ্কেল আমার মনে হলো এখানে আপনার গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকতে পারে, তাই ফলো করে চলে এসেছি। সরি, আমার এভাবে আসা হয়তো উচিত হয়নি। আমি আসছি। একক উদ্ধৃতি চিহ্ন। বলে পেছনে ফিরে চলে যেতে নিলে দিদারুল সাহেব ডাকলেন, দাঁড়াও মেয়ে, তোমার নাম কি? তিথি। আমিরা গাজী তিথি। একক উদ্ধৃতি চিহ্ন। বাহ, বেশ সুন্দর নাম। তারপর একে একে তিথির বৃত্তান্ত সব জেনে নিয়ে রাতেই তিথির চাচার সঙ্গে যোগাযোগ করলেন। এবং রাতেই ছেলেকে জরুরি তলব পাঠালেন সকালের মধ্যেই যেন নিবিড় গ্রামে এসে বাবার সঙ্গে নাস্তা করে। তিথিদের গ্রামের 3 গ্রাম পরেই নিবিড়ের দাদার বাড়ি। নিবিড়ের পুরো পরিবার ঢাকায় সেটল অনেক বছর ধরে। কালেভদ্রে তারা গ্রামে বেড়াতে আসে। তবে দিদারুল সাহেব প্রায়ই গ্রামের জমিজমা সংক্রান্ত কাজে গ্রামে আসেন। নিবিড় চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে পরিচয় পর্ব শেষ হলে নিবিড় আর দাঁড়ালো না, মাকে বলে সোজা গাড়িতে গিয়ে বসল। আরও এক দফা কান্নাকাটির পর মা, বোন, চাচির থেকে বিদায় নিয়ে তিথি গাড়িতে উঠে বসল। নিবিড়ের মনে হচ্ছে সে কোন মরা বাড়িতে ভুল করে চলে এসেছে। অথবা তারা তাদের মেয়েকে কোন রাক্ষসপুরীতে পাঠাচ্ছে, এজন্য শেষ বিদায় কান্নার রোল পড়েছে। এতই যদি তোদের মেয়ের জন্য এত ভালোবাসা, তবে বিয়ে দেওয়ার জন্য 2 পা উপরে তুলে বসেছিলি কেন? নিবিড় তো বিয়ের জন্য কারো পায়ে পড়ে থাকেনি। বরং বিয়েটা করতে না পারলে আমি নিজেই বেঁচে যেতাম। কিন্তু না, যেই পেয়েছে শহরে প্রতিষ্ঠিত, সুযোগ্য ছেলে, অমনি মেয়ে বিয়ে দেবার জন্য ওঠে পড়ে লেগেছে। নিবিড় মনে মনে বিড়বিড় করল। তার ভাবনার মধ্যেই কখন তিথি গাড়িতে উঠে বসেছে আর কখন গাড়ি চলতে শুরু করেছে তার খেয়াল নেই।
গ্রামের রাস্তার উঁচুনিচু পথে যখন গাড়ি ঝাঁকুনি দিয়ে এগিয়ে যাচ্ছে তখনই সে চিন্তার সাগর থেকে বের হয়ে টের পেল তার পাশে বসে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিরক্তিতে তার মুখ বিকৃত হয়ে গেল। গায়ের শেরওয়ানির বোতাম একটা একটা করে খুলতে লাগল। ওদিকে তিথি জানালায় মাথা ঠেকিয়ে হেঁচকি তুলে কাঁদছে। থেকে থেকে নিবিড়ের পাশ থেকে মেয়েলি কান্নার বিশ্রী শব্দ কানে বাড়ি খাচ্ছে। নিবিড় গাড়িতে বসে থেকে শেরওয়ানি খুলতে পারছে না। সামনের দিকে ঝুঁকে পেছনে থেকে শেরওয়ানির লম্বা অংশ তোলার চেষ্টা করেও যখন খুলতে পারল না তখন রেগে গিয়ে ড্রাইভার সবুজকে প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলল গাড়ি সাইড করতে। নিবিড়ের ধমকে ভয়ে তিথির কান্না একদম বন্ধ হয়ে গেল। সে ভয়ে জোরসড় হয়ে নিবিড়ের দিকে চোখ দুটো বড় বড় করে চেয়ে নিঃশ্বাস বন্ধ বসে রইল। পরক্ষণেই চোখ সরিয়ে আবার একবার আর চোখে তাকালো নিবিড়ের দিকে। আর চেয়েই ভীষণ রকমভাবে আঁতকে উঠল। সবুজ ধীরে সুস্থে গাড়ি সাইড করল। নিবিড়ের এমন হুটহাট মেজাজ খারাপ করে ধমক দেওয়ার বাতিক আছে। নিবিড় স্যারের এসব ধমক খেয়ে সে অভ্যস্ত। নিবিড় গাড়ির দরজা খুলে একটানে গায়ের শেরওয়ানিটা খুলে ছুঁড়ে ফেলল রাস্তার পাশে। তার পরনে এখন একটা পাতলা সাদা গেঞ্জি। হাতের বাইসেপস স্পষ্ট। তিথির যেন একটু লজ্জা লাগলো সেদিকে তাকিয়ে তবুও হা করে চেয়ে রইল। ফর্সা হাতের পুরুষালী শরীরে কালো পশমগুলো যেন ধানের জমিতে রোপণ করা চারা গাছের মতো বিছিয়ে আছে। তিথিকে হা করে চেয়ে থাকতে দেখে সে খেকিয়ে উঠল। হা করে কি দেখা হচ্ছে? জীবনে কখনো এমন হট এন্ড সেক্সি ছেলে দেখনি? তিনি প্রচণ্ড লজ্জা এবং অপমানে বিমূঢ় হয়ে গেল। কান দিয়ে ধোঁয়া বেরুতে লাগল। একঝাঁক গরম বাতাস যেন তার সমস্ত মুখে ঝাপটা দিয়ে চাপড় মেরে চলে গেল। অপমানে চোখের কোণে পানি জমল। গাড়ির ডিকি খুলে নিজের ছোট লাগেজটা নামিয়ে সেটা থেকে একটা পাতলা, আরামদায়ক গোল গলার গেঞ্জি বের করে গায়ে গলিয়ে নিল। সবুজ দৌড়ে গিয়ে রাস্তায় ফেলে দেয়া শেরওয়ানিটা তুলে ঝেড়ে কোনোমতে দলাইমলাই করে ডিকিতে তুলে রাখল। এটা সে পুরান বাজারে অর্ধেক দামে বিক্রি করবে। নিবিড় স্যার প্রায়ই রেগে গিয়ে পরনের কাপড়, নিজের ব্যবহৃত জিনিস ফেলে দেয়। সেগুলো সে আর দারোয়ান শফিক মিলে তুলে এনে কখনো বিক্রি করে আবার নিজেদের ব্যবহার উপযোগী হলে রেখে দেয়। তবে সেগুলো নিবিড় স্যারের বাসায় পরা নিষেধ। শুধু নিজের বাড়ি আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে পরা যায়। নিবিড় গাড়িতে উঠে বসতেই সবুজ গাড়ি স্টার্ট দিল। সবুজ খুব ভালো গাড়ি চালায়। এজন্য নিবিড় সবসময় সবুজকেই নিজের ড্রাইভার হিসেবে প্রেফার করে। এ সময় নিবিড়ের ফোন বেজে উঠল তার স্বরে ডেকে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করল। তার বাবা দিদারুল আহসান তার রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছ কেন? বৌমা ঠিক আছে? নিবিড় আর চোখে একবার তিথিকে দেখে বলল, তোমার বৌমার নাকি গাড়ি চড়ে অভ্যাস নেই। গাড়িতে বসলেই তার বমি বমি লাগে, তাই গাড়ি দাঁড় করিয়ে তাকে ফ্রেশ হওয়ার সুযোগ দিলাম। না হলে দেখা যাবে আমার গাড়িতেই তিনি সব উগরে দিয়েছে। দিদারুল সাহেব বললেন, ঠিক আছে, আস্তে ধীরে এসো। তবে বেশি দেরি করো না যেন। রাত নামার আগেই আমাদের ঢাকা পৌঁছতে হবে। জি আসছি, বলে নিবিড় ফোন রাখল। তিথি অবাক হয়ে তাকিয়ে আছে দেখে আবার ধমকে উঠল। কি হয়েছে? আমার কি পাখা গজিয়েছে নাকি জীবনে আমার মতো হ্যান্ডসাম হাল্ক দেখনি? বলে বাহিরে চোখ ফিরিয়ে নিজের মনেই আবার বিড়বিড় করল, বেহায়া মেয়েমানুষ। তিথি যেন আজ আশ্চর্য হতেও ভুলে গেছে। এই লোক নিজেকে ভাবে কি? তার মতো সুদর্শন পুরুষ কি এই দেশে একজনই আছে? আর সব পুরুষ কি তবে কুদর্শন? ভেবেই মনে মনে মুখ ভেঙচাল। আসছে নায়ক ডিগবাজি জায়েদ খান। একক উদ্ধৃতি চিহ্ন। বিড়বিড় করে বললেও নিবিড় শুনতে পেল। কি বললে তুমি আমাকে? কার সঙ্গে তুলনা করলে? নাক মুখ ফুলিয়ে ফোসফোস করতে লাগল। সবুজ রিয়ার ভিউ মিররে তাকিয়ে তার নিবিড় ভাইজানকে দেখে মিটমিট করে হাসতে লাগল। তিথি বলল, বলেছি ডিগবাজি জায়েদ খান আমার প্রিয় নায়ক। হ্যাঁ, তোমার মতো গেয়ভূতের প্রিয় নায়ক তো জায়েদ খান, টফি খানই হবে। আর প্রিয় শিল্পী নিশ্চয়ই মাহফুজুর রহমান। একক উদ্ধৃতি চিহ্ন। তিথি কোন প্রত্যুত্তর করল না, চোখ ফিরিয়ে জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। রাতের ভীষণ ভয়ার্ত অন্ধকার কখনো ঢাকা শহরকে আধারের কালো ছায়ায় ঢেকে দিতে পারে না। এখানে রাতের আধারে ঝিঝি পোকার ঝিঝি ডাক শোনা যায় না, দূর থেকে শোনা যায় না শেয়ালের হাঁক। রাতের আকাশে তারার মেলা বসে না, চাঁদের আলো ভাসিয়ে নিয়ে যায় না কোন উদাসী প্রেমিকের মন। জোনাকির মিটিমিটি আলোয় কোন কিশোরী ছুটে যায় না। এই শহরে আছে শুধু কৃত্রিম আলো, যে আলো তারাদের ঢেকে দেয়, চাঁদের উজ্জ্বল আলোকে স্নান করে রাখে। শহরের আলো ঝলমলে রাতে সবাই নিজেকে অন্য সবার চেয়ে ঝাঁচকচকে করে রাঙিয়ে তোলার প্রতিযোগিতায় ব্যস্ত। মাঝরাত পর্যন্ত শহরের রেস্তোরাঁগুলো মানুষের কোলাহলে ব্যস্ত থাকে। এই শহরের মানুষরা বুকে পুষে ঘৃণা আর মনে কপটতা। নিবিড়দের গাড়ি বাড়ির গেট পেরিয়ে সরু লনে এসে থামল। নিবিড় গাড়ির দরজা খুলে বের হয়ে দুই হাত দুদিকে ছড়িয়ে আড়মোড়া ভাঙল।
তারপর বিরাট এক হাই তুলে মুখের সামনে আঙ্গুলে তুড়ি বাজিয়ে নির্বিকার ভাবে বাড়ির ভেতর হেঁটে গেল। একজন নতুন মানুষ যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই প্রথম তার বাড়িতে এসেছে এবং তার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছে সেদিকে যেন তার কোন খেয়ালই নেই। তিথি শুধু চেয়ে দেখল একটা প্রচণ্ড মাত্রার অসভ্য, গোয়ার, জেদি, ঝগড়ুটে লোকটা কিভাবে তাকে একা ফেলে চলে গেল। নিবিড়ের মা এসে দরজা খুলে তিথিকে নামিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। ছেলেটা নতুন বউকে গাড়িতে একা রেখে চলে যাওয়ায় তিনি বেশ মনক্ষুণ্ণ হলেন। তিথির হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। সাবেরার হেল্পিং হ্যান্ড নাজমা তিথিকে দেখে এক চিৎকার দিয়ে বলল, ও মা, নিবিড় ভাইজানের বউ তো মাশাল্লাহ বিরাট সুন্দরী। সাবেরা এক ধমক দিয়ে বললেন, হয়েছে, এবার গিয়ে বউয়ের জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। নাজমা দৌড়ে গিয়ে এক গ্লাস শরবত এনে তিথির হাতে দিয়ে বলল, মামি আপনারা রওয়ানা দিয়েছেন শুনেই আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। রাতের রান্নাও করে ফেলেছি। তিথি বেশ জোরতা নিয়ে হাত বাড়িয়ে জুসের গ্লাসটা নাজমার হাত থেকে নিল। সাবেরা তিথিকে বসিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেলেন। এমন সময় শ্যামবর্ণের, সুদর্শন, লম্বা, দেখতে ভীষণ সুন্দর একটা ছেলে ভেতরের রুম থেকে বের হয়ে এসে বসল তিথির সামনের সোফায়। প্রাণখোলা হাসি দিয়ে বলল, ভাবি কেমন আছেন? তিথি নিচু স্বরে বলল, জি ভালো আছি। বলেই চোখ নামিয়ে নিল। ছেলেটা আবার বলল, ভাবি আমি নিহান, আপনার একমাত্র দেবর। আপনাদের বিয়েতে যেতে পারিনি বলে দুঃখিত। আসলে আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। তিথি জোর করে ঠোঁট ছড়িয়ে হাসার চেষ্টা করল। নিহান বলল, আপনি তো আসলেই বেশ লক্ষ্মী টাইপ একটা মেয়ে। তারপর গলার স্বর খাদে নামিয়ে বলল, একটা সিক্রেট বলি ভাইয়া কিন্তু খুব বদমেজাজি। বলেই আবার হাসল, যেন বদমেজাজি হওয়া কোন সুখের কথা। তিথি তেমনি ভাবে মুচকি হাসল। আর মনে মনে বলল, তা কি আর জানতে বাকি আছে? ইতোমধ্যেই তার বদমেজাজের পারদ মাপা হয়ে গেছে। এ সময় এক স্তনকায় মহিলা হাঁপাতে হাঁপাতে এসে নিহানের পাশে ধপাস করে বসল। মহিলা ঝপ করে বসায় নিহান স্প্রিং এর মতো লাফিয়ে উঠে আবার সোফার উপর পড়ল। প্রায় চিৎকার করে বলল, ফুপু তুমি কি একটু আস্তে ধীরে বসতে পারলে না? নাকি সোফা তোমাকে দেখে পালিয়ে যাচ্ছে যে এক সেকেন্ড দেরি হলে আর বসতে পারতে না? চুপ থাক বেয়াদব ছেলে, তোর বাবা মা এটা কি করলো? কথা নাই, বার্তা নাই, চুপচাপ গ্রামে গিয়ে একা একাই ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসে হাজির। কই তোর মা কই? সবকিছু তোর মায়ের ষড়যন্ত্র আমাদের বাদ দিয়ে ছেলের বিয়ে দেওয়া। জানে গ্রামের মেয়ে আমরা মেনে নেব না। বলতে বলতেই ওনার চোখ পড়ল তিথির উপর। তিথি মাথা নিচু করে বসে আছে। নিবিড়ের ফুপু দিলারা উঠে গিয়ে তিথির থুতনি ধরে ডানে বামে নাড়িয়ে চাড়িয়ে দেখলেন। তারপর আবার ফিরে গিয়ে নিহানের পাশে বসলেন। এটাই নতুন বউ, শরীরে তো এক ছটাক মাংস নাই। এই মেয়েকে কি দেখে তোর মা পছন্দ করে আনলো আমার সোনার টুকরো ভাতিজার জন্য? কারেকশন ফুপু, বাবার পছন্দে ভাইয়ার বিয়ে হয়েছে। আর মাশাল্লাহ ভাবিকে ভাইয়ার পাশে দারুণ মানাবে। আর তোমার ভাই কি এই প্রথম এভাবে বিয়ে দিয়েছে? তাছাড়া আমিও বিয়েতে অ্যাটেন্ড করিনি। তিথি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। নিহান তিথির অস্বস্তি বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, ফুপু চলো আম্মুর রুমে চলো। দিলারা খেকিয়ে উঠে বললেন, কেন, তোর মায়ের রুমে কেন যাব? তোর মা কি একবারও জানিয়েছে নিবিড়কে যে বিয়ে দিচ্ছে? তোদের ভাইকে আমি নিজের ছেলের মতো আদর করি না? তোর মা নিবিড়ের বিয়ে দিল আমাকে একবারও জানিয়েছে? বলেই মুখে ওড়না চেপে কাঁদতে বসলেন। দিলারা যে বাসায় এসেছে এ খবর বাসার হেল্পিং হ্যান্ড নাজমা দৌড়ে গিয়ে সাবেরাকে জানিয়ে এসেছে। সাবেরা এসে বলল, কি ব্যাপার দিলারা, তুমি কাঁদছো কেন? দিলারা ভাবির কথা এবার সুর তুলে কান্না শুরু করল। সেই সাথে অযথাই আঁচল চেপে চোখ মুছতে লাগল। নিহান দাঁড়িয়ে মিটিমিটি হাসছে ফুপুর ড্রামা দেখে। চোখে এক ফোঁটা পানিও নাই, অথচ তিনি আঁচল দিয়ে চোখ ঘষে ঘষে চামড়া তুলে ফেলছেন। সাবেরা নাজমাকে ডেকে তিথিকে নিবিড়ের রুমে পাঠিয়ে দিলেন। তারপর ননদের পাশে বসে জিজ্ঞেস করলেন, এবার বলো তোমার কি হয়েছে? নাকি কান্না করে দিলারা বলল, তোমরা এটা করতে পারলে? তোমার দুই ছেলেকে আমি নিজের ছেলে ছাড়া অন্য কিছু ভাবি না। আর তোমরা আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলে না? নিজেরাই ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এলে। আর আনলে তো কাকে আনলে? গ্রামের একটা হাড় ঝিরঝিরে মেয়ে যার আমার রাজপুত্রের মতো ভাতিজার পাশে দাঁড়ানোর যোগ্যতা পর্যন্ত নাই। ছেলেটা এসেই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করল। সে নাকি এই বিয়ে করতে চায়নি, তোমরা জোর করে ওকে বিয়ে দিয়েছ। এখন নিবিড় এই বিয়েটা মানতেই পারছে না। কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। সে আর তোমাদের বাসায় আসবে না, আমার কাছেই থাকবে, আর এই কথাটা বলার জন্যই আমাকে পাঠিয়েছে। সাবেরার এবার ছেলের ওপর খুব রাগ হলো। দিলারা শোনো, নিবিড়ের বউ তোমার ভাইয়ের পছন্দের।
সে শুধু আমাকে জানিয়েছে নিবিড়ের জন্য সে মেয়ে পছন্দ করেছে, এই মেয়েকেই ছেলের বউ করে বাড়ি নিয়ে যাবে। আমার এখানে কিছু করার ছিল না। এখন নিবিড় যদি এই বিয়ে না মানে তবে তাকে বলো সে নিজে তার বাবাকে একথা বলুক। অথবা তুমি তোমার ভাইকে বলো আমি এর কিছুই জানি না। একক উদ্ধৃতি চিহ্ন। ভাবি আমার এখনো রাতের রান্না বাকি আছে। হুমার বাবার আসার সময় হয়ে এলো, আমি বরং এখন যাই, পড়ে না হয় ভাইজানের সঙ্গে দেখা করব। দিলারা তার ভারী শরীরটা টেনে নিয়ে সোফা থেকে উঠল। তারপর সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলে পেছনে থেকে সাবেরা ডাকল, দিলারা ভাতিজার বিয়ের মিষ্টি খেয়ে যাও। একক উদ্ধৃতি চিহ্ন। না ভাবি তুমি তো জানো আমার মিষ্টি খাওয়া বারণ। নাজমাকে দিয়ে পাঠিয়ে দিও হুমার বাবার জন্য। সাবেরা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার এই ননদটার সবকিছুতেই বাড়াবাড়ি, তবে নিবিড়কে একটু বেশিই ভালোবাসে বলে ছোটবেলা থেকেই ছেলের সব রকম অন্যায় আবদার তার ফুপুর কাছে। এই ছেলেটা হয়েছে বাবার মতো একটা গোয়ার ছেলে। শাসন বারণ কোনো কিছু তার ভালো লাগতো না কোনকালেই। ছেলের মঙ্গলের জন্য তারা যা কিছুই করেছেন তাই ছেলের কাছে গলার কাটা মনে হয়েছে। কলেজে ওঠে জেদ করল তাকে বাইক কিনে দিতে হবে, কিন্তু ছেলের বাবা কিছুতেই ওই বয়সে ছেলেকে বাইক কিনে দেবে না। নিবিড় তখন জেদ করে বাড়ি ছেড়ে তার এই ফুপুর বাসায় গিয়ে ঘাপটি মেরে রইল টানা 10 দিন। এদিকে ছেলের কোন খবর না পেয়ে সাবেরার পাগল হওয়ার অবস্থা। নিবিড়ের বাবাও ভীষণ মুষড়ে পড়েছিলেন যখন একদিন দুদিন করে 5-6 দিন পেরিয়ে গেল কিন্তু ছেলের কোন খোঁজ পাওয়া গেল না। প্রথমে ভেবেছিলেন নিবিড় রাগ করে বন্ধুদের বাসায় চলে গেছে। 1-2 দিন পর আবার ফিরে আসবে, কিন্তু 5 দিন পেরিয়ে গেলেও যখন নিবিড়ের কোন সন্ধান পাওয়া গেল না, তখন তিনিও চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে নিবিড় কি আসলেই রাগ করে বেরিয়ে গেছে নাকি ওর সঙ্গে খারাপ কিছু হয়েছে। এরপর তিনি থানা পুলিশ করতে যেতে চাইলে দিলারা বাধা দিয়ে বলল, ভাইজান এক কাজ করেন, আত্মীয় স্বজন আর নিবিড়ের বন্ধুদের জানিয়ে দিন নিবিড় ফিরে এলেই ওকে বাইক কিনে দেবেন। বাইকের কথা শুনে যদি ছেলে বাড়ি ফিরে আসে। নিবিড়ের বাবা যখন সবাইকে জানিয়ে দিলেন ছেলের চাওয়া অনুযায়ী তিনি বাইক কিনে দেবেন, সেদিনই মধ্যরাতে বাসার কলিং বেল বেজে উঠল। সাবেরার তখন বুক ধক করে উঠেছিল এত রাতে কলিং বেলের শব্দে। উঠে গিয়ে দরজা খুলে দেখলেন নিবিড় দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ছেলেকে দেখে বুকের ভেতর থেকে উথলে ওঠা কান্নাটাকে দমন করতে পারলেন না। নিবিড়কে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। মাঝরাতে তার কান্নার শব্দে বিল্ডিংয়ের সবাই বের হয়ে এসেছিল। পরে একদিন দিলারার বাসার কাজের বুয়ার কাছে জানতে পারেন নিবিড় এই কয়দিন দুতলায় ওর ফুপুর বাসায় বেশ আদর যত্নেই ছিল। রাত 2টা বাজে, 4তলা বামপাশের ফ্ল্যাটের দরজা খুলে একটা পুরুষ অবয়ব বেরিয়ে এলো। হাতের ফোন চেপে একটা নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর 3তলা ফ্ল্যাটের দরজা খুলে একটি নারী মূর্তি বেরিয়ে এসে দরজা বাইরে থেকে আটকে দিয়ে অতি সন্তর্পণে পা টিপে উঠে গেল ছাদে। ছাদের দরজা আগে থেকেই খোলা ছিল তাই ছাদে যেতে কোন সমস্যাই হলো না। ছাদের দরজা চাপিয়ে চিলেকোঠার ঘরের দরজা ঠেলে ঢুকতেই একটা পুরুষালী হাত হ্যাচকা টানে ভেতরে নিয়ে চেপে ধরে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? জানো না অপেক্ষা করছি? আমি কি করব, সবাই না ঘুমালে তো বের হতে পারি না। এত অধৈর্য হলে হয়? আজকে এত সেজেছিলে কেন, আমার মাথা নষ্ট করার জন্য? বলতে বলতেই বুকে চেপে ধরল। বারে আজ নিবিড় ভাইজানের নতুন বউ এসেছে না? বিয়ে বাড়ি, অনুষ্ঠান হোক না হোক একটু সাজব না? হ্যাঁ আমার এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথাটা ঠান্ডা করো আগে। বলতে বলতেই নারী শরীরের কাপড় টেনে খুলে ফেলল। ভ্যাকসিনবিহীন পতিত পাগলা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল উচ্ছিষ্ট খেয়ে নিজেকে পরিতৃপ্ত করতে। এই শহরে নিষিদ্ধ পাড়া ছাড়াও কত ভদ্রসমাজে রাতের আধারে অনৈতিক, অসামাজিক কার্যকলাপে মানুষ লিপ্ত হয় তার খবর কি কেউ রাখে? তাদের স্ত্রী, সন্তানরা কি জানে তাদের বাবা, স্বামীর বিকৃত রুচির কথা? কতজন ঘরে নিজের অর্ধাঙ্গ, অর্ধাঙ্গিনী রেখে নিজের যৌন লালসা চরিতার্থ করতে দিনের পর দিন পরনারী, পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। একদিন হয়তো এর জন্য চড়া মূল্যও পরিশোধ করতে হয়, কিন্তু চরিত্রহীনরা কি কখনো তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়? দিলারা ফুপুর বাসার ড্রয়িং রুমে নিবিড়কে বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যাচ্ছে। নিবিড় দিলারা ফুপুর বাসায় বেশ আমোদেই আছে। এসেই নেটফ্লিক্সে একটা হলিউড সিরিজ দেখেছে। লিংকন লয়ার সিরিজের 3rd সিজন নতুন এসেছে কিন্তু দেখার সুযোগ পাচ্ছিল না। আজকে সুযোগ পেয়ে পুরো সিরিজ শেষ করার মিশনে নেমেছে। কফিতে চুমুক দিয়ে আয়েশ করে বসে দিলারাকে ডেকে জিজ্ঞেস করল, ফুপু হুমা কবে আসবে? 2-3 দিনের মধ্যেই চলে আসবে। আজকেও ফোন দিয়ে জিজ্ঞেস করল তোকে নাকি ফোনে পাচ্ছে না? দিলারা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, হ্যাঁ কয়েকদিন ধরে একটু ব্যস্ততা যাচ্ছে আর আজ সারাদিন তো শান্তির নিঃশ্বাসও ফেলতে পারলাম না। হুমা বলেছে ওকে স্টেশন থেকে আনতে যেন তোকে পাঠাই। ওকে এভাবে একা একা বান্ধবীদের সঙ্গে ঘুরতে পাঠানো কি ঠিক হলো?
ছোট মানুষ, তার উপর সারাক্ষণ তিরিং বিরিং করে নাচতেই থাকে। যদি কোন বিপদ হয়? এজন্যই চেয়েছিলাম ওকে কেয়ার করবে, ওর ছেলেমানুষই মেনে নেবে এমন কারো সঙ্গে বিয়ে দিতে। নিবিড়ের মুখোমুখি সোফায় বসে বললেন। নিবিড়ের ভাবমূর্তি বোঝার চেষ্টা করলেন। নিবিড়ের মধ্যে কোন পরিবর্তন বোঝা গেল না। নিবিড় টিভিতে চোখ রেখেই চানাচুর মাখা মুখে পুরল। এরপর নির্বিকার ভাবেই বলল, চিন্তা করো না, ওর জন্য তেমন ছেলেই খুঁজে বের করব। আগে ওর পড়াশোনা শেষ হোক। দিলারা ভাইপোর জন্য রান্না করে স্বামী হামিদকে ফোন দিয়ে বাসায় তাড়াতাড়ি ফিরতে বলেছেন। হামিদ বাসায় ফিরে এলে দিলারা নিবিড়ের বিয়ের কথা জানালেন। রাতে তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করল। হামিদ নির্বেই খাওয়া শেষ করল। হামিদ সাধারণত খুব কম কথা বলে। শুধু মেয়ে হুমার সঙ্গে যা একটু কথা বলে আর একজনের সঙ্গে অনেক বলতো, যা এখন শুধুই অতীত। নিবিড়ের বাবা হামিদকে নিজেদের বাসায় ডেকে পাঠালেন। নিবিড় ফুপাকে তার বাবা ডেকে পাঠিয়েছে শুনে হেলেদুলে রুমে ঢুকে দরজা আটকে দিল। আজ সে কোন অবস্থাতেই নিজের রুমে যাবে না। ওই চরম বেয়াদব, বিয়ে পাগল মেয়েটাকে বুঝাবে নিবিড় কি চিজ। হামিদ তিনতলায় বড় সম্বন্ধীর বাসায় গেলে দিদারুল তিথিকে ডেকে পরিচয় করিয়ে দিলেন বাড়ির একমাত্র জামাই বলে। সাবেরা বিয়ের মিষ্টি, দই খেতে দিল। হামিদ জানালো এই মাত্র সে ডিনার করে এসেছে। এখন আর কিছু খাবে না, কিন্তু দিদারুল সাহেবের কথার উপর তো কারো কথা চলে না। হামিদ নতুন বউয়ের হাতে 5,000 টাকা দিল। নিবিড়ের বাবা বেশ খোশমেজাজে শোনালেন কিভাবে তিথিকে তিনি খুঁজে পেয়েছেন এবং কিভাবে জরুরি ভিত্তিতে নিবিড়কে খবর পাঠিয়ে নিয়ে ছেলের বিয়ে দিলেন। হামিদের অবশ্য এত কিছু শুনে কোন কাজ নেই, তবুও বিরস মুখে বসে বসে বড় ভাইজানের লক্ষ্মীমন্ত বউ খুঁজে পাওয়ার গল্প শুনলেন আর বসে বসে হাই তুললেন। তিথিকে দেখে অবশ্য হামিদের পছন্দ হলো, আবার করুণাও জাগল। অবশেষে 1 ঘন্টা পর নিবিড়ের বাবা তাকে বলল, ঠিক আছে হামিদ, তোমার তো সকালে অফিস আছে। বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। হামিদ ওঠে নিজের বাসার দিকে রওনা হলেন। হামিদের এই পরিবারের কোন কিছুতে কিছু যায় আসে না। তারপরও বড় ভাইজান সবকিছু তাকে ডেকে বসিয়ে শোনাবেন। এই বড় ভাইজানের প্রতি তার একটা রাগ আছে যা সে ছাড়া আর কেউ জানে না। মনে মনে এই লোকটাকে সে প্রচণ্ড ঘৃণা করে। তার কাজ হচ্ছে দেশের প্রতিটা ভালো মানুষকে বেছে বেছে ধরে এনে নিজের পরিবারের উচ্ছৃঙ্খল, চরিত্রহীন, বেয়াদব, বাচাল, পরশ্রীকাতর মানুষদের সঙ্গে বিয়ে দেয়া। এই যে তিথি নামক মেয়েটার বিয়ে দিয়েছেন তার বদমেজাজি, চরম অভদ্র ছেলেটার সঙ্গে। তিনি কি একবার মেয়েটার কথা চিন্তা করেছেন? মেয়েটা তার গোয়ার ছেলেটার সঙ্গে কিভাবে সংসার করবে? না, মেয়েটার কষ্টের চিন্তা তিনি করেননি। তিনি নিজের ছেলের ভালোর চিন্তা করেছেন। আর ওদিকে তার ছেলে নতুন বউ ঘরে রেখে বিন্দাস বসে বসে মুভি দেখছে। ছেলেটা সম্ভবত আজ রাতে ঘরেও যাবে না। বাসায় ফিরে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর দিলারা এসে পাশে শুয়ে জিজ্ঞেস করল, ভাইজান কেন ডেকেছেন? নতুন বউ দেখাতে আর বউ কিভাবে খুঁজে পেয়েছেন সেই গল্প বলতে। একক উদ্ধৃতি চিহ্ন। ভাইজান এবার বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন। ছেলেটাকে জোর করে বিয়ে দিয়েছেন বলে আফসোসের একটা শব্দ করল। সে তো তোমার ভাইজান 30 বছর আগে থেকেই করে আসছেন। আজকে নতুন কি? হামিদ পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলেন। হ্যাঁ, 30 বছর ধরেই করছেন, কিন্তু এতে কেউ তো অখুশি, অসুখী ছিলাম না আমরা। কিন্তু নিবিড় তো এই বিয়েতে একটুও খুশি না। হ্যাঁ, তোমরা সুখী ছিলে, কিন্তু অপর পাশের মানুষটা কেমন ছিল তা কি কখনো জানতে চেয়েছ? কেন সবাই তো সুখেই সংসার করছে? আমাদের ভাইবোনকে বিয়ে করে সবাই রাজার হালে আছে। কেন তুমি কি সুখী না? দিলারা ভ্রুকুচকে চেয়ে আছেন স্বামীর দিকে। হামিদ ঘুমের ভান করে মৃদু নাক ডাকতে শুরু করল। আর চোখের সামনে ভেসে উঠল আজ সকালের দৃশ্য। অফিস যাওয়ার সময় ওপরতলার সিঁড়ি থেকে জন নরনারীর ছায়া দেখতে পান। সেই সাথে ফিসফিস কথার আওয়াজ, ঝাপটাঝাপটির শব্দ, বিশ্রী চুমুর শব্দ ভেসে এলো। বড় ভাইজান, ভাবি বাসায় নেই সে জানে। কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন নীরব হয়ে। ঠিক 15 মিনিট পর দিদার নেমে এলো, হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে, মুখে বদমাইশি হাসি লেগে আছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বারবার উপরতলায় পেছনে ফিরে তাকাচ্ছে। দুতলায় নেমেই হামিদকে দেখে থতমত খেয়ে গেল, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, কি দুলাভাই অফিস যাচ্ছেন? হামিদ মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘরের ভেতর ঢুকে কয়েক মিনিট অপেক্ষা করল। তারপর সিঁড়ি বেয়ে 4 তলায় উঠে খোলা দরজা দিয়ে ভেতরে চেয়ে দেখল আফসানা নিচে বসে কাঁদছে। তাকে দেখে ওঠে এসে আফসানা দরজাটা বন্ধ করে দিল। হামিদের বুঝতে বাকি রইল না আফসানা আজও স্বামীর হাতে মার খেয়েছে। মেয়েটার হাতের কবজির ওপরের অংশ কেটে গিয়েছে, বাহুতে মারের দাগ স্পষ্ট। সে জানে এই দৃশ্য কয়েক রাত তাকে ঘুমুতে দেবে না। এক অভিমানীর অভিমানে সিক্ত অভিযোগ তাকে শান্তিতে থাকতে দেবে না।
আর দিদার বউকে মারধর করে নিচে নেমে অপর নারীর ঠোঁটের ভাঁজে সুখ খুঁজে নিয়েছে। রাতে নিবিড় বাসায় ফিরল না, তবে এতে তিথির অবশ্য তেমন কোন ভাবান্তর হল না। বরং ও মনে মনে খুশি হলো অসভ্য লোকটা না আসায়। সারাদিন পর রাতটা একটু শান্তিতে ঘুমাতে পারবে ভেবে ভালো লাগলো। রাতে শাশুড়ি আর দেবরের সঙ্গে বসে একসাথে ডিনার সেরেছে। শ্বশুর আগেই খেয়ে নিজের রুমে চলে গেছে। খেতে বসে নিহান একথা সেকথা বলে তিথির মন ভালো করতে চাইল। কিন্তু তারা তো জানে না তিথি নিবিড়কে নিয়ে একটুও ভাবছে না, বরং ওর মন খারাপের কারণ অন্য কিছু। তিথি বিয়ের শাড়ি গহনা খুলে গোসল করে একটা সুতির আরামদায়ক শাড়ি পরেছিল। এখন রুমে ঢুকে লম্বা চুলগুলো মেলে দিল। কিছুক্ষণ পর নক করে সাবেরা ঢুকল। তিথির হাতে এক গ্লাস দুধ ধরিয়ে দিয়ে তিনি ছেলের বউয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তাকিয়ে মনে মনে সন্তুষ্ট হলেন, মেয়েটা দেখতে বেশ সুন্দরী। নিবিড়ের যদি এবার মন ফেরে, নয়তো বাবা ছেলের মধ্যে যে তাণ্ডব ঘটে যাবে তা থামানোর সাধ্য তার নেই। ইয়ে মা, তুমি ঘুমিয়ে পড়ো। নিবিড়ের ফিরতে রাত হয়ে যাবে, ওর কাছে চাবি আছে, দরজা খুলে নিজেই ঢুকতে পারবে। তিথি মাথা নেড়ে সম্মতি জানালো। নিবিড়ের মা ইতস্তত করে বললেন, কিছু মনে করো না মা। আমি জানি বিয়ের প্রথম রাত নিয়ে প্রতিটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, কিন্তু নিবিড়কে বিয়ে করে হয়তো তোমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। কিন্তু চিন্তা করো না, ছেলেটা একদিন ঠিকই সঠিক পথে ফিরে আসবে, সঠিক মানুষকে চিনতে পারবে। তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। নিবিড় ওর বাবার ওপর রাগ করে আছে। এভাবে হঠাৎ বিয়েটা ও মানতে পারছে না। নিবিড়ের দায়িত্ব এখন থেকে তোমার। তোমার শ্বশুর বড় আশা নিয়ে তোমাকে তার অবাধ্য ছেলের বউ করে এনেছে। তোমার মতো লক্ষ্মীমন্ত একটা মেয়েকে পেয়ে যদি নিবিড়ের জীবনের কালো ছায়াটা কেটে যায়। একক উদ্ধৃতি চিহ্ন। সাবেরা যেতে যেতে একবার আর চোখে তাকিয়ে দেখল রুমের বামপাশে ঝুলানো ছবির ফ্রেমের দিকে। এটাকে সরিয়ে ফেলার সময় এসেছে এখন। ছেলেকে তিনি বুঝিয়ে বলবেন পরিস্থিতি এখন আর আগের মতো নেই। তিথি তার বিবাহিত স্ত্রী, ওকে সম্মান দেওয়া নিবিড়ের দায়িত্ব। তিথির সামনে তার নিজেকে খুব ছোট লাগছে। তিথি সাবেরার কথার কোন প্রত্যুত্তর করল না, তবে মনে মনে বেশ ক্ষিপ্ত হল। তাদের ছেলেকে এই 28 বছরে তারা মানুষ বানাতে পারেনি, সঠিক রাস্তায় আনতে পারেনি। এখন সে এসে দামড়া ছেলেকে ঠিক বেঠিক শিক্ষা দেবে। কি আশ্চর্য! মনের ভাব মনেই রেখে নীরবে বসে রইল সে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। সারাদিনের ঝামেলায় ক্লান্ত লাগছে নিশ্চয়ই। একক উদ্ধৃতি চিহ্ন। সাবেরা দরজা টেনে বের হয়ে গেলেন। সাবেরা বেরিয়ে যেতেই তিথি দরজা আটকে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। নিবিড় বিছানায় শুয়ে কতক্ষণ মুভি দেখল, কতক্ষণ ফোনে বন্ধুদের গ্রুপে চ্যাট করল। তারপর একসময় ঘুমিয়ে পড়ল। তার নববিবাহিতা স্ত্রীর কথা একবারও মনে হলো না। তিথির সকালে ঘুম ভাঙলে চোখ মেলে হঠাৎ হকচকিয়ে উঠে বসল। কোথায় আছে মনে করার চেষ্টা করল। ধাতস্থ হতে তার কয়েক মুহূর্ত সময় লাগল। গতকালের সব ঘটনা মনে পড়তেই একরাশ মন খারাপ তাকে ঘিরে ধরল। ধীরে সুস্থে বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একবারে অজু করে বের হলো। ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে দেখল সবাই ঘুমিয়ে আছে তখনও। আবার নিজের রুমে না ভুল, নিবিড়ের রুমে ফিরে গিয়ে বেলকনির দরজা খুলে দিল। দরজা খুলতেই একরাশ ভোরের কুয়াশা মাখা শীতল বাতাস এসে তিথির চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। তিথি দরজা খুলে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর এগিয়ে গিয়ে রেলিংয়ে ভর দিয়ে চোখ বন্ধ করে সকালের নরম আদুরে রোদের সঙ্গে হিমেল হাওয়ার পরশ নিতে লাগল। ছোট চুলগুলো এলোমেলো খোপার ফাঁক গলে বেরিয়ে বাতাসে দোল খাচ্ছে। সে চুলগুলো সরিয়ে দেয়ার প্রয়োজন মনে করল না। নিবিড় বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই হঠাৎ তার নিজের রুমের বেলকনির দিকে চোখ পড়ল। আর সেদিকে চেয়েই দাঁড়িয়ে রইল, কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে চেয়েই রইল। রাতের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসেছে টকটকে লাল সূর্য। সূর্যোদয়ের এই সময় প্রকৃতি আলো ছায়ার খেলায় মেতে উঠেছে। আকাশটাও নানা রঙের আভায় ফুটে ওঠে, চারদিক রঙিন করে তুলেছে। সেই রঙিন হাওয়ায় ভেসে ভেসে একরাশ ভালো লাগারা ছুঁয়ে দিয়ে গেল নবদম্পতির বিবাহিত প্রথম সকাল। নিবিড় চেয়ে আছে নিবিড়ভাবে, মেয়েটা রেলিংয়ে ভর দিয়ে ঠোঁট নেড়ে কিছু বলছে নাকি গান গাইছে। তিথি হঠাৎ নিচের সরাসরি নিবিড়ের চোখের দিকে তাকালো, আর তাকিয়ে এই প্রথম জনের চার চোখের মিলন হল। এবং নববিবাহিত স্বামী স্ত্রীর এই প্রথম শুভদৃষ্টি বিনিময় হল। তবে সেই শুভদৃষ্টিতে দুজনের মনে শুভ ভাবনা কতটুকু উদয় হলো তা জানা গেল না। শেষ রাতের দিকে শরীরের উত্তাল ঝড় থেমে গেলে দিদারের বুকের উপর মাথা রেখে মুখে তৃপ্তির হাসি হেসে কৌতুক করে বলল, আজ রাতে কার বাসর করার কথা ছিল আর বাসর করল কে? কেন, নিবিড়ের বাসর আজ হয়নি? ওর বউ কি আলাদা ঘুমিয়েছে? বউ নিবিড় ভাইজানের রুমেই আছে, কিন্তু নিবিড় ভাইজান দিলারা খালার বাসায় ঘুমিয়েছে।
মামার সঙ্গে রাগ করে বাসায় আসেনি। একক উদ্ধৃতি চিহ্ন। ও আচ্ছা, কিন্তু আমি তো প্রতিদিনই আমার লালপরীর সঙ্গে বাসর রাত কাটাই। নগ্ন নারী শরীরে হাত বুলিয়ে কামনামিশ্রিত স্বরে বলল। ঈশস, আপনার যে কত রঙ্গ শরীরে, কেন নিজের বউয়ের সঙ্গে থাকতে পারেন না? একক উদ্ধৃতি চিহ্ন। বউকে কি এত ভালোবাসি যেমন করে তোমাকে বাসি? তুমি আমার সকল রঙ্গ তামাশায় ভরা যৌবনের পুকুর। তোমার মাঝে ডুবেই আমি প্রতিবার নতুন করে নিজের মাঝে নতুন যৌবন ফিরে যাই। মনে পড়ে সেই 12 বছর আগের রাতগুলোর কথা? আমি নিজেকে সেভাবেই তোমার মাঝে বিলীন করতে চাই। দিদার আবার নিজের মাঝে টেনে নিয়ে ডুব সাঁতার দিল নারী শরীরের ভাজে ভাজে। ছাদের চিলেকোঠা নারীর খিলখিলানো হাসিতে ঝংকার তুলে দেয়ালে আছড়ে পড়ছে। দিদারের ছলনায় আবারও ভুলে যাচ্ছে নিজের মৃত্যু যন্ত্রণায় কাতর হওয়া অতীতকে। ঠিক তখনই ধীরে ধীরে একটা অবয়ব ছাদ থেকে নিচে নেমে গেল এলোমেলো ফুটবল পায়। নিবিড় যখন সকালে বাসায় এসে নিজের রুমে গেল তখন তিথি শাশুড়ির সঙ্গে কিচেনে সকালের নাস্তা বানাতে ব্যস্ত। সে তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজকে নাস্তাও করল না। সাবেরা পেছনে থেকে ডাকলে জানালো বাইরে থেকে খেয়ে নেবে। নিবিড় পড়াশোনা শেষ করে ওর দুজন বন্ধুকে নিয়ে পার্টনারশিপ বিজনেস শুরু করেছে। গুলশানে ওদের টিভি, ফ্রিজসহ যাবতীয় ইলেকট্রনিক্সের বিশাল শোরুম। গত 2 বছর ধরে বিজনেস হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এজন্য 3 বন্ধুকে অনেক পরিশ্রমও করতে হচ্ছে। সাধারণত ক্লায়েন্ট হান্টিং, মার্কেটিং এর দায়িত্ব নিজেরাই পালন করে। আজও একটা নামকরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে মিটিং আছে। মিটিং সাকসেসফুল হলে প্রায় কোটি টাকার অর্ডার পাবার সম্ভাবনা রয়েছে। টিভি, ফ্রিজ, সিসিটিভি, ল্যাপটপ, ডেস্কটপ ও সিকিউরিটি এলার্ম সহ কোম্পানির সকল ইলেকট্রনিক্স সামগ্রীর অর্ডার কনফার্ম করবে প্রতিষ্ঠানটি। আজকে নিবিড় আর ওর বন্ধু কমল যাবে সেখানে। এই অর্ডারটা পেয়ে গেলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। নিবিড়ের একটা গোপন ইচ্ছে আছে, ঢাকার ভেতরে তাদের শোরুমের চেইন বিজনেস দাঁড় করানো। অলওয়েজ উইথ ইউ নামে তাদের শোরুমের আউটলেট থাকবে ঢাকার বড় বড় সব শপিং কমপ্লেক্সে। অবশ্য তার এই গোপন ইচ্ছের কথা তার বাকি 2 বন্ধু জানে না। শুধু নিহান জানে তার এই স্বপ্নের কথা। নিজের স্বপ্নের কথা ভাবতে ভাবতেই নিবিড় তার অফিসের সামনে চলে এলো। তিথি তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে চেয়ে গুনগুন করে গান গাইছে। হঠাৎ নিচের দিকে চেয়ে দেখল নিবিড় দাঁড়িয়ে তাকেই দেখছে। নিবিড়ের পরনে বক্সার গেঞ্জি আর ট্রাউজার, হাতে একটা ওয়াটার পট। তাকে দেখে বোঝা যাচ্ছে সে জগিং করে এসেছে। তিথি নিবিড়কে দেখতেই হনহনিয়ে রুমের ভেতরে ঢুকে গেল। এরপর তিথি কতক্ষণ অপেক্ষা করল নিবিড়ের জন্য, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে গেলেও যখন এলো না তখন সে রুম থেকে বের হলো। ভেবেছিল নিবিড় এলে কথা বলে সম্পর্কটা সহজ করে নিবে। বিয়ে যখন হয়েই গেছে তখন দূরত্ব মিটিয়ে একে অপরের সঙ্গে সহজ স্বাভাবিক হওয়ায় শ্রেয়। লিভিং রুমে দাঁড়িয়ে শুনতে পেল কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। তিথি একটু জোরতা নিয়ে কিচেনের দরজার কাছে গিয়ে সাবেরা আর নাজমাকে নাস্তা বানাতে দেখল। তিথিকে দেখে সাবেরার মুখে উজ্জ্বল হাসি ফুটল। তিনি জিজ্ঞেস করলেন, উঠে পড়েছ? রাতে কোন সমস্যা হয়নি তো? তিথি লাজুক হাসল, না, কোন সমস্যা হয়নি। আচ্ছা, তুমি সকালে নাস্তায় কি খাবে? একটু ডাইনিং এ বসো, তোমাকে চা দিচ্ছি। আমাকে বলুন কি করতে হবে। নাস্তায় কে কি খাবে বলুন, আমি বানিয়ে দিচ্ছি। সাবেরা গভীর মায়া নিয়ে তাকালেন পুত্রবধূর দিকে। পুত্রবধূর চেহারা দেখে বোঝার চেষ্টা করলেন মেয়েটার শ্বশুরবাড়িতে প্রথম রাত কাটানোর অনুভূতি। তিথিকে দেখে বিশেষ কিছু বোঝা না গেলেও মনে মনে তিনি বেশ দুঃখিত হলেন। আহারে মেয়েটা, বাবা ছেলের দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। নিবিড় যে রাতে বাসায় ফিরেনি তা তিনি জানেন। ছেলের বাবার কানে যদি যায় যে নতুন বউ সারারাত একা ছিল, তবে দিদারুল সাহেব ছেলের উপর প্রচণ্ড রেগে যাবেন। তিনি ব্যথিত হলেন তিথির জন্য। তোমাকে কিছু করতে হবে না মা, নাজমা সব গুছিয়ে দিলে প্রতিদিন আমিই রান্নাটা সেরে ফেলি। তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। বউ শাশুড়ি একসাথে চা খেতে খেতে কথা বলবো। ঠিক আছে, আমি চাটা ঢেলে নিচ্ছি। আর চায়ের সঙ্গে কি খাবেন মা? সাবেরা খুশি হলেন তিথির মা ডাকে। মেয়েটা খুব মায়া নিয়ে কথা বলে, চেহারাটাও বেশ মায়াবী। তিনি দেখিয়ে দিলেন সবকিছু। এক কাজ করো, তোমার শ্বশুরকে আগে চা দিয়ে এসো। তিথি কাপে চা ঢেলে 1 কাপ চা আর একটা পিরিচে কয়েকটা কুকিজ সহ শ্বশুরের রুমে নিয়ে গেল। দিদারুল সাহেব সাধারণত এসময় বসে পত্রিকা পড়েন, অনেক সময় ব্যবসায়িক হিসাব নিয়ে বসেন। তিথিকে দেখে হাসলেন। তিথি শ্বশুরকে সালাম দিয়ে চায়ের ট্রে নামিয়ে রাখল। দিদারুল সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো মা? কোন সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন বাবা? দিদারুল সাহেব তিথির বাবা ডাকে আপ্লুত হলেন। তার ছেলেরা কবে এভাবে তার খোঁজ নিয়েছে মনে করার চেষ্টা করলেন।
আলহামদুলিল্লাহ, উপরওয়ালা এখনো সুস্থ রেখেছেন। বয়স হয়েছে, যেদিন আল্লাহর ডাক আসবে সেদিন চলে যাব। এভাবে বলবেন না বাবা। আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে অনেক বছর বাঁচিয়ে রাখুন। তিথি ব্যথিত হয়ে বলল, তোমার বাবা মার সঙ্গে কথা হয়েছে? একক উদ্ধৃতি চিহ্ন। তিথি মাথা নেড়ে না বলল, এটা কেমন কথা হলো? এখনই গিয়ে কথা বলো, ওনারা নিশ্চয়ই চিন্তা করবেন। তিথি মাথা নেড়ে চলে যেতে নিলে পেছনে থেকে দিদারুল সাহেব ডাকলেন, নিবিড় কি বাসায় আছে? একক উদ্ধৃতি চিহ্ন। উনি সকালেই বেরিয়ে গেছেন। আজকের দিনেও ছেলেটার অফিসে যেতে হলো? ঠিক আছে, তোমার শাশুড়িকে পাঠিয়ে দিও, বলে চায় চুমুক দিলেন। তিথি মাথা নেড়ে বেরিয়ে গেল। দিদারুল সাহেব প্রতিদিন সকাল 9টার আগেই নাস্তা সেরে বেরিয়ে যান। তারপর সাবেরা নাজমাকে নিয়ে নাস্তা সারেন। নিবিড় কখনো নাস্তা বাসায় করে, আবার কোনোদিন বাইরে করে। নিহান ক্লাস থাকলে সকালেই বেরিয়ে যায়, আর যেদিন বাসায় থাকে সেদিন বেলা করে ঘুম থেকে ওঠে একাই নাস্তা করে। ততক্ষণে সাবেরা দুপুরের রান্না গুছিয়ে নাজমাকে বুঝিয়ে স্কুলে চলে যান। সাবেরা একটা হাইস্কুলের হেডমিস্ট্রেস হিসেবে কর্মরত আছেন। আজও দিদারুল সাহেব নাস্তা করে বেরিয়ে গেলে সাবেরা তিথিকে নিয়ে নাস্তা করতে বসলেন। এ সময় নিহান ঘুম ঘুম চোখে এলোমেলো চুলে রুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা শর্টস আর টি শার্ট। ডাইনিং এ এসে চেয়ার টেনে বসে তিথিকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং ভাবি। তিথি মুচকি হেসে বলল, গুড মর্নিং ভাইয়া। আপনাকে নাস্তা দেব? নিহান মিষ্টি হেসে বলল, ওহ ভাবি, আজকের সকালটাই তো মিষ্টি করে দিলে। আম্মু, এই মেয়েটাকে কোথা থেকে খোঁজে নিয়ে এলে? আমার জন্য এমন একটা মিষ্টি মেয়ে পেলে না? ভাবি, তোমার কোন ছোট বোন আছে? তিথি মাথা নেড়ে না বলে নিহানের সামনে একটা প্লেটে রুটি, সবজি দিল। সাবেরার তাড়াহুড়ো করে নাস্তা শেষ করে নিহানের মাথায় দুটো চাপড় মেরে বলল, তোর মতো বদমাশ ছেলের জন্য মিষ্টি মেয়ে না, দজ্জাল মেয়ে আনতে হবে। নিহান মাথায় হাত দিয়ে বলল, এটা কিন্তু বৈষম্য হয়ে গেল আম্মু। তোমার বড় ছেলের জন্য মিষ্টি মেয়ে আর আমার জন্য কটকটি বেগম আনতে চাও? নট ফেয়ার। এই বৈষম্য কখনো মানব না। নিহান চেহারায় নিরীহ ভাব ফুটিয়ে বলল, হ্যাঁ, তোমার কাছে কে মেয়ে দেবে? আগে কিছু করার চেষ্টা করো, তারপর কটকটি না চম্পাকলি আনবো সেটা তখন দেখা যাবে। এখনো ভাইয়ের থেকে পকেটমানি নিয়ে চলো। একক উদ্ধৃতি চিহ্ন। কিছু তো করবই, মাত্রই তো অনার্স শেষ হলো। কিছুদিন ঘুরি ফিরি, চিল করি, তারপর না হয় ক্যারিয়ার গরব। হ্যাঁ, এখন আপাতত মুখ হাত ধুয়ে নাস্তা করে উদ্ধার করো। আমি স্কুলে যাচ্ছি। তিথি মা, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও। সরি, শ্বশুরবাড়িতে প্রথম দিনই একা থাকতে হচ্ছে। আম্মু, একটা নতুন মানুষ আমাদের পরিবারে যুক্ত হলো, আর তুমি প্রথম দিনই তার সামনে আমার প্রেস্টিজ উড়িয়ে ধুলোয় মিশিয়ে দিচ্ছ। নিহান গালে হাত দিয়ে দুঃখী দুঃখী মুখ করে বলল। তারপর বলল, চিন্তা করো না, ভাবিকে কোম্পানি দেওয়ার জন্য তার একমাত্র দেবর আছে। প্লিজ তুই আজাইরা বকবক করে তিথির মাথা নষ্ট করিস না। ওকে রেস্ট করতে দে। সাবেরা তৈরি হয়ে বের হয়ে যাবে, নিহান বলল, চলো আম্মু, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না হলে তো আবার বলবে তোমার বড় ছেলের মতো আমি তোমার প্রতি কেয়ারিং না, তোমার খেয়াল রাখি না। কথা বলতে বলতেই সিঁড়ি বেয়ে নিচে নামলো। তুই কি আমার নিবিড়ের মতো আমার এক কথায় বিয়ে করতে রাজি হতি? প্লিজ আম্মু, আমার সঙ্গে এমন অমানবিক আচরণ করো না। আমি এভাবে ভাইয়ার মতো অপরিচিত কাউকে জীবনেও বিয়ে করব না। যদিও ভাবিকে আমার পছন্দ হয়েছে, তবে আমি নিজে কখনো এভাবে বিয়ে করব না। আর কঙ্কাকে তো জানোই, ও আমার গলা কেটে ফেলবে এমন কিছু করলে। সেজন্যই বলছি, তাড়াতাড়ি একটা জবে জয়েন করে কঙ্কাকে নিয়ে আয়, তোর বাবা অন্য কোন মেয়ে পছন্দ করার আগে। একক উদ্ধৃতি চিহ্ন। একটা রিকশা ডেকে সাবেরাকে তুলে দিয়ে নিহান বলল, তুমি আজ একটু তাড়াতাড়ি চলে এসো। ভাবি নতুন মানুষ, একা একা থাকবে। যদিও আমি আজ বাসাতেই আছি, তবুও ভাবির নিশ্চয়ই আমার সঙ্গে সময় কাটাতে স্বস্তিবোধ হবে না। আর তোমার সুপুত্র গতকাল বিয়ে করে আজই নতুন বউকে রেখে চলে গেছে তার কাজে। এটা কোন কথা হলো? রাতে সে ফুপুর বাসায় ছিল। একক উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসতে। তুই দেখিস তিথির কিছু লাগবে নাকি। সাবেরা রিকশা নিয়ে চলে গেল, আর নিহান বাড়ির ভেতর চলে গেল। রাত 8টা, নিবিড় তার অফিস রুমে ঢুকে ক্লান্ত হয়ে চেয়ারে বসে চোখ বন্ধ করল। এ সময় শোরুমের এমপ্লয়ি রাজীব এসে বলল, ভাই কফি দেব? পেছনে কাচের দরজা ঠেলে নিবিড়ের বন্ধু কমল এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, রাজীব, আজকে শুধু কফিতে হবে না, মিষ্টি নিয়ে আসো তোমার নিবিড় ভাইয়ের সৌজন্যে। তার জীবনে অনেক বড় একটা দিন আজ। আজকে দুটো গুড নিউজ আছে। যদিও বিগ সেলিব্রেশন হওয়ার কথা, কিন্তু আজকে আমি স্পন্সর করছি বন্ধুর সাকসেস উপলক্ষে। নিবিড় না হয় অন্য কোনোদিন আমাদের প্রীতিভোজ করাবে। নিবিড় চোখ বন্ধ করেই হাসল। আজকে অনেক রাশরে ছিল তার জন্য।
প্রথমে ক্লায়েন্টের অফিসে গিয়ে শুনে ক্লায়েন্ট মিটিংয়ে ব্যস্ত। যদি সম্ভব হয় তবে অপেক্ষা করতে অথবা আগামীকাল আসতে পারে। নিবিড় পরদিনের রিস্ক নিতে চাইল না, ধৈর্য ধরে বসে রইল 3 ঘন্টা। 3 ঘন্টা পর এবিসির চেয়ারম্যান ওকে ডেকে পাঠায়। অবশেষে চেয়ারম্যানের সঙ্গে একটা সাকসেসফুল মিটিং, এরপর অর্ডার কনফার্ম করল অ্যাডভান্স সহ। আজকে সারাটা দিন নার্ভ বেশ শক্ত রাখতে হয়েছে। অবশেষে সফলভাবে তাদের মিটিং শেষ হলো এবং আশা করা যায় তাদের বিজনেস আলোর মুখ দেখবে। রাজীব ভাবল আজ ওরা প্রায় 1 কোটি টাকার অর্ডার পেয়েছে। 50 লক্ষ টাকার চেক অ্যাডভান্সও পেয়েছে ক্লায়েন্ট থেকে। আর এটা সম্ভব হয়েছে নিবিড় ভাইয়ের জন্য। নিবিড় ভাইয়ের মার্কেটিং স্পিচ ভালো। খুব সহজেই ক্লায়েন্টকে নিজের কথার জাদুতে আটকে অর্ডার নিয়ে নেয়। এই খুশিতেই বুঝি কমল ভাই মিষ্টি আনতে বললেন। রাজীব মিষ্টি নিয়ে এলে কমল বলল, সবাইকে মিষ্টিমুখ করাও আর সবাইকে আমাদের আজকের বিগ বাজেট অর্ডারের সুখবর দেবে, সাথে এটাও বলবে তোমাদের নিবিড় ভাইয়ের বিয়ের প্রীতিভোজ খুব শীঘ্রই আমার পেতে যাচ্ছি। কমল বন্ধুর দিকে চেয়ে হাসল। নিবিড় সোজা হয়ে বসে বিস্মিতভাবে বন্ধুর দিকে তাকালো। রাজীবও অবাক হয়ে কমলের দিকে চেয়ে রইল। নিবিড় থতমত খেয়ে জিজ্ঞেস করল, তোকে কে বলেছে? আকাশে চাঁদ উঠলে কি সেটা গোপন থাকে বন্ধু? তেমনি বন্ধুর বিয়ের ফুল ফুটেছে আর সেটা আমরা বন্ধু হয়ে জানতে পুরো একদিন লেগে গেল, এটা হলো দুঃখের বিষয়। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমরা বন্ধুর বিয়ের খবর জানতে পারলাম না আর গতকাল বিয়ে করে আজকেই আমার বন্ধুকে তার সুন্দরী বউ ফেলে ছুটে আসতে হলো। হেয়ালি ছেড়ে বল, তুই কিভাবে জানলি বললি না? নিবিড় ভ্রুকুচকে চেয়ে রইল। কমল হাতের ফোনটা নিবিড়ের দিকে বাড়িয়ে ধরল। নিবিড় ফোন নিয়ে দেখল নিহান আর ওর আম্মুর সাথে শাড়ি পরা সুন্দরী ছিপছিপে গড়নের একটা মেয়ে বসে আছে ওদের ছাদে। সেখানেই নিহান ছবিটা তুলেছে, সম্ভবত বিকেলে চায়ের আড্ডা বসেছে। নিহান ওর ফেসবুক আইডিতে ক্যাপশন দিয়েছে, আমার দুজন প্রিয় মানুষের সঙ্গে। একজন আমার মা আর একজন আমার তিতকুটে, মারকুটে ভাইয়ের বিয়ে করা মিষ্টি ভাবি। ভিউয়ার্স, লেটস ইন্ট্রোডিউস আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার মিসেস নিবিড় আহসান। উদ্ধৃতি চিহ্ন। নিবিড় তিথির হাসিমাখা চেহারার দিকে কতক্ষণ চেয়ে রইল জানে না। কমলের কথায় হুঁশ ফিরল, আহা বউকে খুব মিস করছিস নিশ্চয়ই? তুই এক কাজ কর, বাসায় চলে যা, এদিকে সব আমি ম্যানেজ করছি। কমলের কথায় কি ছিল জানে না, কিন্তু নিবিড় বাধ্য ছেলের মতো উঠে দাঁড়িয়ে গেল। গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, কাল সকালে নিয়ে আসব বলেই বেরিয়ে গেল। গাড়িতে বসে নিজের ফোনটা বের করে নিহানের পোস্টে গিয়ে আবার ছবিটার দিকে ভালো করে তাকালো। সাবেরা হাসিমুখে চেয়ে আছে আর তিথি পেছনে থেকে সাবেরাকে জড়িয়ে ধরে বসেছে। নিবিড় একটা লম্বা নিঃশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। একদিনের মধ্যে কি কাউকে এমন আপন করা যায়? মেয়েটা কি আসলেই এত ভালো নাকি ভালো হওয়ার নাটক করছে? নিহানের ফলোয়ার প্রায় 50,000। সেখানে অনেক পরিচিত, আত্মীয়, বন্ধুও আছে। সবাই জানতে চাচ্ছে নিবিড়ের বিয়ে কবে হলো, তাদের কেন দাওয়াত করা হয়নি। এরই মধ্যে নিবিড়ের বন্ধুরা ফোন দেওয়া শুরু করেছে। সে ফোনটা সাইলেন্ট করে গাড়ির গতি বাড়িয়ে বাড়ির দিকে ছুটল। আজ আর কারো ফোন ধরবে না সে। এর মধ্যে চেয়ে দেখল ফোনে রিং বেজে যাচ্ছে, কলার নেই, মাব্বু কলিং।